দেখতে দেখতে প্রায় আরেকটা বছরের শেষের দিক, রেজলিউশন নেওয়ার পালা। আয়ুর্বেদিক পদ্ধতিতে মানুষের সুস্থ এবং নতুন জীবনের অঙ্গীকার নিয়ে আজও আমরা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আজকের টপিক হচ্ছে ইমপ্যাটিগো। ইমপ্যাটিগো কি আপনাদের থেকে জানবো। আমি স্বাগত জানাবো বিশিষ্ট চিকিৎসক এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফে। আজকে ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্বাগত জানাই। ইমপ্যাটিগো সম্পর্কে ফার্স্ট ইমপ্রেশন কি, বা এটা নিয়ে কী বলতে চাইবেন? কী রোগ, কী সমস্যা? আমরা কিছুই জানি না বাই দ্য ওয়ে। দেখুন, ইমপ্যাটিগো আমি নামটা হয়তো অনেকেই জানেন না, কিন্তু যদি আপনারা ছবিটা যদি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন অনেকেরই একটি স্কিনের সমস্যা দেখা দেয়। স্পেশালি বাচ্চাদের মধ্যে এই সমস্যাটি খুব বেশি পরিমাণে দেখা যায়। ইয়ং যে এজ গ্রুপ রয়েছে, বাচ্চাদের যে স্কুল গোয়িং যে বাচ্চারা রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটি খুব বেশি দেখা দেয়। এই যে নাক আর মুখের এই যে এরিয়াটা বা হাতে পায়ে এই জায়গাগুলোর মধ্যে কিছু ব্লিস্টারের মতো হয়, মানে জল ফোসকা যেরকম হয় সেরকম একটা ব্লিস্টারের মতো হবে। সেটা আপনার সামান্য একটু ট্রান্সপারেন্ট কালারের মতো হবে। আস্তে আস্তে ওটা যখন ম্যাচিওর হবে সেটা রাপচার হয়ে যাবে, ফেটে গিয়ে একটা হানি কালার, মানে মধুর যেরকম কালার হয় সেরকম একটা কালারে পরিণত হবে। এবার খুব সামান্যই এর মধ্যে হয়তো আপনার ব্যথা অনুভব হবে, ইচিং হবে, চুলকোবে জায়গাটা আপনার। আর সেটা কিন্তু আপনার একজন থেকে আরেকজনের মধ্যে ছোঁয়াচে রোগের মতো কিন্তু ছড়িয়ে পড়তে পারে। যদি ওই যে যখন জিনিসটা ফেটে যাচ্ছে, যে জলটা যদি আপনার বেরোচ্ছে সেটা যদি একজন থেকে আরেকজনের মধ্যে যদি কোনো রকমভাবে সেটা টাচ হতে পারে, বা যে বাচ্চার হয়েছে তার যদি ব্যবহারের জামা কাপড় বা টাওয়েল এগুলো যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে কিন্তু সেটা এরকমভাবে ছড়িয়ে পড়তে পারে। এর কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এটা একটা ইমপ্যাটিগোর একটা টাইপ যেটা মুখে বা হাতে আর পায়ে হয়। আরেকটি টাইপ রয়েছে যেটা আপনার ট্রাঙ্কের মধ্যে হবে বাচ্চাদের, মানে এই বুক পেট এরকম জায়গায় হবে। সেটা হয়তো জল ফুসকুড়ির মতো হবে না, কিন্তু আপনার এরকম লাল লাল বড় বড় চাকা চাকা মতো হবে। সেখানেও আপনার ইচিং হতে পারে, চুলকানো থাকতে পারে, জ্বালা থাকতে পারে। আরেকটি দেখা দেয় সেটি আপনার হতে পারে বাটাক্সে, মানে একদম পেছনের দিকে আপনার হিপ পোর্শন যেটা রয়েছে সেখানে দেখা দিতে পারে। সেগুলো এরকম লাল ফোড়ার মতো হবে। তো প্রত্যেকটাই কিন্তু ইমপ্যাটিগোর এক একটা টাইপ। এবার এটা বেশিরভাগ ক্ষেত্রে যে স্কুল গোয়িং বাচ্চারা রয়েছে তাদের মধ্যে হয়, একজন থেকে আরেকজনের মধ্যে হচ্ছে, বা এরকম কোনো খেলাধুলা বাচ্চারা করছে যার মধ্যে বডি ফ্লুইড কন্ট্যাক্টে আসতে পারে, তার থেকে হতে পারে, বা যে ব্যবহারের জামা কাপড় সেখান থেকে হতে পারে। তো বাচ্চাদের মধ্যে আমরা এই সমস্যাটি বেশি দেখতে পাই। বয়সদের একটু বড়দের ক্ষেত্রে খুব কমই দেখা যায় সমস্যাটা। ওই বাচ্চাদের থেকে যদি এরকমভাবে আপনার মধ্যে ছড়ায় তাহলেই সেই সমস্যাটি দেখা দিতে পারে। খুব বেশি যে ভয়ানক একদমই আমি বলবো না, কিন্তু যদি কোনো বেবির ক্ষেত্রে এরকম মুখের মধ্যে বা হাতে পায়ে এই প্রবলেমসটা থাকে সেটা তার জন্য ইরিটেশনের তো অবশ্যই হতে পারে। কিন্তু আপনি বলছেন যে এটা ছোঁয়াচে রোগ, মানে একজনের থেকে আরেকজনের ছড়াতে পারে। আচ্ছা, আপনি একটু আমাকে বলুন যে এই পেডিয়াট্রিক এজে, মানে এই যে বাচ্চাদের মধ্যে আপনি বলছেন, এর সূত্রটা কোথা থেকে? এই যে ইমপ্যাটিগো আমরা দেখতে পাই, সত্যি নামটা শুনে আমাদের কাছে অপরিচিত মনে হলেও আপনি যখন সিমটমটা বলছেন ম্যাডাম, তখন অনেকের কাছেই পরিষ্কার হচ্ছে যে হ্যাঁ এরকম তো আমরা দেখেছি, বা হ্যাঁ এরকম তো আমার পরিবারের ক্ষেত্রে হয়েছে। এখন এই মুহূর্তে মূল প্রশ্ন হচ্ছে এটা কোথা থেকে হয়। প্রথম একটা মাইন্ডসেট আসতে পারে যে বাচ্চারা তো বিভিন্ন জায়গায় খেলাধুলা করে, হাত ফাত না ধুয়ে মুখে ঢুকে হাত দেয়, এখান থেকে কি হতে পারে নাকি অন্য কোনো কারণ রয়েছে? একদমই, এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। ধরুন এই যে খেলাধুলার সময় যেখানে সেখানে হাত দেওয়া, তারপর হয়তো টিফিন করছে তখন হাত ধোয়া হলো না প্রপারলি, সেই হাতেই হয়তো খাওয়া দাওয়া করছে, তো এটি একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো একজনের থেকে আরেকজনের মধ্যে এইভাবেই ছড়াবে। ধরুন একটা বাচ্চার সেই ইনফেকশনটা ব্যাকটেরিয়া থেকে সেই ইনফেকশনটা হলো, সেখান থেকে অন্য বাচ্চাদের হলো। তো এটা হ্যান্ড টু মাউথ ইনফেকশনও বলা হয়, কারণ আপনার এই যে হাতের মাধ্যমেই সেটা আপনার শরীরের মধ্যে প্রবেশ করছে। ব্যাকটেরিয়া সর্বত্রই রয়েছে। বাচ্চা যখন খেলাধুলা করে তখন তো আর কিছু দেখছে না, ওরা সব কিছুই মাটিও ঘাটছে বা ধুলোবালিও লাগছে। তারপর যখন খাওয়া দাওয়া করছে সেই হাত না ধুয়ে সেখান ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেখান থেকেই ইমপ্যাটিগোর উৎপত্তি। আচ্ছা, আপনারা এবার ফোন করুন। এই ধরনের ইমপ্যাটিগো জনিত যে সমস্যা রয়েছে সেটা নিয়ে তো ফোন করতেই পারেন। বিশেষত বাচ্চাদের নিয়ে সবাই খুব অরিড থাকেন। আবার তার উপর একটা ওপরের পাওনা হচ্ছে এটা যে যখন আমরা এই অনুষ্ঠান করছি তখন বাইরে এমনিতে একটা শীতের আবেশ চলছে, শহর কলকাতা তো বটেই, এমনকি জেলাতেও চলছে। এবার কি হয়, শীতে যেহেতু অত্যন্ত রাফ হয়ে যায় স্কিন, অর্থাৎ খুব স্বাভাবিকভাবে বাতাসে হিউমিডিটি কম থাকবার জন্য আমাদের স্কিনে ড্রাই একটা স্ক্র্যাচ কাটলেও সেটা পরিষ্কার একটা আঁচড়ের আকারে দেখা যায়, এবং স্কিনের মধ্যে নানান রকমের দাগ ছোপ বা ফেটে যাওয়ার একটা প্রবণতা থাকে।
অর্থাৎ এক্ষেত্রে একটা প্রশ্ন এরকম আসতে পারে যে যদি কোথাও মিসজাজমেন্ট হয়ে যায়, অর্থাৎ ইম্প্যাটিগো অথবা স্কিন এমনি লাল হয়ে গেছে বা স্কিন ফেটে গেছে, সেটা হচ্ছে আর্দ্রতাহীনতার কারণে, অর্থাৎ শুকনো পরিবেশের জন্য, এটা হতে পারে কি কখনো? মানুষ ভুল করে ভাবতে পারেন যে ইম্প্যাটিগো হয়েছে। স্কিনের ম্যাক্সিমাম ডিজিজ ডায়াগনোসিসে একটু প্রবলেম হয়, কারণ অনেকেরই ক্যারেক্টারিস্টিক ভাবে সেম থাকে, যে একই রকমের। আপনার ধরুন এটা একটা সামান্য একটা আপনার একটা পিম্পল হতে পারে, একটা একনে হতে পারে, বা কোনো ধরনের একটা ইনফেকশন, যে কোনো কিছুর খোঁচা লাগলো তার থেকে হতে পারে, সেটাও হতে পারে, বা ইম্প্যাটিগো হতে পারে। তো সেই জিনিসটা আগে ডায়াগনোসিস করাটা খুবই ইম্পর্ট্যান্ট। হতে পারে মোরলেস যে স্কিন ডিজিজ রয়েছে তার ট্রিটমেন্টের লাইন অফ ট্রিটমেন্টটা এক, কিন্তু প্রত্যেকটা ডিজিজ আলাদা, তার একটা স্পেসিফিক ট্রিটমেন্ট রয়েছে। আপনার হয়তো ইনিশিয়াল স্টার্ট আপ একটা মেডিসিন থেকে হতে পারে, কিন্তু প্রত্যেকটা ডিজিজের লাইন অফ ট্রিটমেন্ট আলাদা আলাদা রয়েছে, তার স্পেসিফিকেশন অনুযায়ী তার ট্রিটমেন্ট হবে। তো একটুখানি এই জায়গাতে প্রত্যেকের ক্ষেত্রেই প্রথমত একদম প্রথম যখন আপনি দেখবেন তখন আপনার মনে হবে যে এখানে কি কোনো পোকা লাগলো তার জন্য এটা হয়ে গেল, বা কোনো কিছু এর মধ্যে আঘাত লাগলো তার জন্য হলো। তো এই যে স্কিনের যে কোনো ধরনের সমস্যা, সেটা বাচ্চাদের হোক বা বড়দের হোক, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে ডক্টরের সাথে কনসাল্ট করার। নিজে থেকে সেটা আপনি গুগল দেখে যে এরকম সিমটমস হলে এটা হতে পারে, তার জন্য এই মেডিসিন খেয়ে নিলাম বা এইটা ব্যবহার করলাম, এটা লাগিয়ে নিলাম, এগুলো একদমই করবেন না। এর থেকে আরও বেশি বাড়াবাড়ি হতে পারে। স্কিন আমাদের বডির মধ্যে সবচেয়ে বড় একটি অর্গান। আপনি যদি তার সাথে কোনো ধরনের ছেড়খানি করেন, পরবর্তী সময়ে গিয়ে কিন্তু এটা আপনাকে আরও বেশি কষ্ট দেবে। আপনার যা প্রবলেম এখন রয়েছে হয়তো সেটা ছোট্ট একটা সমস্যা, কিন্তু আপনি এরকম সেখানে ছেড়খানি করলেন, সেটা আরও বাড়াবাড়ি হয়ে গেল, আরও অন্য একটা সমস্যা আপনার মধ্যে চলে এলো। মানুষের শরীরের সবথেকে বড় অর্গান এবং পাশাপাশি সেন্সিটিভও বটে, কারণ স্কিনের উপরে তার এফেক্ট সবথেকে বেশি বোঝা যায় কিছু হলে। এবং মানুষ পেটে ব্যথা হচ্ছে হয়তো অনেক দিন ধরে সহ্য করে রয়েছেন, এটা হতে পারে। মাথায় যন্ত্রণা করছে, অনেক দিন সহ্য করে রয়েছেন। কিন্তু আমাদের এক্সটার্নাল পার্ট অফ আওয়ার বডি, আমাদের মুখে, গায়ে যে সমস্ত জায়গাগুলো এক্সপোজড পার্ট, সেখানে যদি কিছু হয় তাহলে কিন্তু মানুষ প্রথম দিন থেকে ইরিটেশনে ভুগতে থাকেন, মারাত্মক একটা ইরিটেশন, যে আমার মনে হয় আমাকে দেখতে খারাপ লাগছে, বা আমি এখানে যাব কি করে, বা ও দেখে আমাকে কি বলবে, বা ও আমাকে নিয়ে কি কমেন্ট করবে, এরকম ব্যাপারটা হতে পারে। তো যেহেতু ম্যাডাম বললেন যে একটা স্পেসিফিক অর্থাৎ বেসিক ট্রিটমেন্টটা একই হতে পারে বিশেষত স্কিনের ক্ষেত্রে, কিন্তু প্রত্যেকটা রোগের ক্ষেত্রে তার একটা স্পেসিফিক প্রিসাইজ লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। সেটা কি আয়ুর্বেদে আমরা সেটা জানবো, কিন্তু তার আগে একজন ফোনেও আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা ফোনে কথা বলতে পারেন, বিশেষত বাচ্চাদের এই ধরনের সমস্যা হলে। এটা আমরা বছরের প্রায় শেষ দিকে এসে একদম বিফোর মেরি ক্রিসমাস আমরা একটা চাইল্ড স্পেশালি করি বাই দ্য ওয়ে। তো কাজেই আপনারা ফোন করতে পারেন। প্রচুর মানুষ বাইরে ঘোরাঘুরি করছেন আজকে, কালকে 25 তারিখ। আজকে বাচ্চাদের নিয়ে যদি কোনো সমস্যা থাকে আপনাদের, তাহলে ডেফিনেটলি আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, বিশেষ করে আজকের অনুষ্ঠানে। বিশেষ করে কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছিলাম ওই ডাক্তার বিনোদ শর্মা যে বলছিলেন না জয়েন্ট পেনে, ওই যে মৌরি, ধনে আর একসাথে ইয়ে করে জোয়ান মৌরি আর সন্দক লবণ, হলুদ হ্যাঁ একসাথে পেস্ট করে ওই যে পেঁয়াজ খানা করে লাগাতে বলেছিলেন। ওটা কিরকম ভাবে কি কতদিন করব আর কতক্ষণ করব সেটা জিজ্ঞেস করছিলাম। এটা এখন স্যারের এই স্পেশাল রেমেডি ম্যাডাম কতটা বলতে পারবে আমি জানি না। এগুলো স্পেশাল রেমেডি, স্যারের কিছু স্পেশাল রেমেডি। আজকে বাই দ্য ওয়ে স্যার তো নেই, তবুই দেখি ম্যাডামকে জিজ্ঞেস করি আমি, হ্যাঁ উনি জানেন কি না। হ্যাঁ, তবে একটা জিনিস ঠিক যে আপনারা প্রোগ্রাম দেখছেন এবং স্যারের এই যে বিশেষ যে রেমেডিগুলো, বিশেষ রেমেডি শুধু আপনাদের উপর না আমাদের উপরেও প্রভাব ফেলছে। উনি যখন বলেন যে চেয়ারে করে ঘাসের উপর পা রেখে বসে থাকুন তাহলে আপনার আর্থারাইটিস কমবে, আমি তো চেয়ারের ব্যবসা করবো আগামী দিনে প্ল্যান করেছি। এখন ব্যাপার হচ্ছে যে আপনারা এই জায়গাটা কি আপনি জানেন এটা কি করা যেতে পারে? দেখুন, মোটামুটি আপনি যে ইনগ্রেডিয়েন্টসগুলো বলেছেন ঠিকঠাকই বলেছেন, কিন্তু আপনি যেটা জানতে চাইলেন যে আপনি কতদিন করবেন বা কীরকমভাবে করবেন, সেটা কতদিন, দেখুন এতে তো আপনার ক্ষতি কোনো কিছুই হবে না। আপনি যদি লাইফ লংও যদি আপনি এই জিনিসটা যদি ব্যবহার করেন, আপনার প্রত্যেকটা জয়েন্ট, যে বিগ জয়েন্টগুলো যেগুলো আপনার রয়েছে, আপনার হাঁটু হয়ে গেল বা আপনার এলবো মানে কনুই হয়ে গেল, ঘাড় হয়ে গেল, সেগুলো আপনার ভালোই থাকবে। তো আপনি এটা লাইফ লং করতে পারেন, তাতে কোনো
সমস্যা নেই। আর আরেকটু বলবো যে আরেকটু যদি আপনি স্পেসিফিকভাবে একটু জানতে চান তাহলে একটুখানি স্যারের প্রোগ্রাম আপনি সর্বত্র পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়াতে, একটুখানি স্যারের প্রোগ্রামটা ফলো করে নেবেন, তাহলে আপনি আরো বেটার এটা আপনার যা কোয়েরি আছে সেটা আরো ক্লিয়ার হয়ে মানে যাবে। উনি যেদিন বলেছিলেন, বাই দ্য ওয়ে মানে আনফরচুনেট আমরা এই কারণে জন্য, উনি যেদিন এই টপিকটা বলেছেন আমি সেদিন ছিলাম না। এবার উনি কোন প্রোগ্রামে বলেছেন বা কিভাবে বলেছেন, ইউটিউবে সিটিভিএন, দেখুন সিটিভিএন একেডি প্লাস, আপনাদেরকে বলে দিই সিটিভিএন একেডি প্লাস ইউটিউবে গিয়ে ওপরে যে সার্চ বাটন থাকে সেখানে সার্চ করবেন, আপনি সিটিভিএনের পরপর অনুষ্ঠান পাবেন। আপনারা শুধুমাত্র টিভিতে দেখবেন, তারপর টিভি শেষ হয়ে গেল তা কিন্তু এখন দিন বদলে গেছে। আপনারা গতকাল উনি কি বলেছেন বা গত পরশু হয়তো সমকৃতি ঘোষাল কি বলেছেন, ডক্টর ঘোষাল বা এ হালদার কি বলেছেন, বা নীলাঞ্জনা ম্যাডাম আজ থেকে 1 মাস আগে কি বলেছেন, এটাও আমরা ইউটিউবে আপলোড করে রাখি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। কাজে সেই এপিসোডটা একটু প্লিজ, যদি আপনার পক্ষে না সম্ভব হয়, বাড়ির কোনো ইয়াং যে রয়েছে আপনাদের বাড়ির, হ্যাঁ, তাকে বলুন, মানে যারা মোবাইল ঘাঁটাঘাঁটিতে অভ্যস্ত তাদেরকে বললে তারা ডেট অনুযায়ী খুঁজে বার করে দেবে। আর এই ধরনের বিশেষ কোনো অ্যাডভাইস থাকলে আপনারা প্লিজ ডেটটা একটু লিখে রাখবেন যে কোন ডেটে উনি বলেছিলেন, তাহলে বোঝাতে সুবিধা হবে। কারণ আনফর্চুনেটলি আমি সেদিন ছিলাম না, তাহলে আমি হয়তো শুনে থাকলে আমার মাথায় থাকতে আমি বলে দিতাম আপনাকে। যাই হোক, এগুলো হচ্ছে এনবিপির বিশেষ দিক। আপনারা দেখবেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রামে শুধুমাত্র বলা হয় না যে আপনারা আমাদের চেম্বারগুলোতে আসুন, ভিজিট করুন, শুধুমাত্র বলা হয় না যে আপনি আমাদের ওষুধ খান, শুধুমাত্র বলা হয় না যে আপনি আমাদেরকে দিয়েই ট্রিটমেন্ট করান, আর কারোর কাছে আপনি যাবেন না। এটা যেরকমভাবে বলা হয় না, ঠিক তেমনিভাবে পাশাপাশি আপনাকে কিছু জেনারেল গাইডলাইন, কিছু কমন থেরাপি আপনাকে বলা হয়, যেগুলোর জন্য আপনাকে এনবিপির কাছে আসার দরকার নেই। আপনি আপনার আশপাশের বাজার থেকে আপনি কিনে নিতে পারেন। একটা প্রোগ্রাম শুনে সবাই যে আসতে পারবেন, ট্রিটমেন্ট করাতে পারবেন, সেই আর্থিকও তো একটা ব্যাপার দরকার, সেটা অনেকের নেই। তখন তারা কি করবেন, ওই বেসিক যে জেনারেল ট্রিটমেন্ট প্রসিজার সেটাকে ফলো করে আপনি কিছুটা আরাম পেতে পারেন। হয়তো পুরোপুরি প্রতিকার হবে না, কিন্তু আপনি বেশ কিছুটা আরাম পেতে পারেন। হয়তো এরকম হতে পারে যে আর কোনোদিন আপনার সেই সমস্যা হলোও না, তাও হতে পারে। আবার যদি হয় তখন তো এনবিপি রয়েছে, সে জায়গায় আপনি আসতে পারেন। আপনারা আজকে ফোন করবেন এবং আপনাদের সমস্যা নিয়ে জানবেন। আমি সঙ্গে যুক্ত করেছি একটাই জিনিস, সেটা হচ্ছে বাচ্চাদের নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, বাচ্চাদের বাবা মায়েরা আজকে লাল টুপি পরে, লাল পোশাক পরে হয়তো পার্ক স্ট্রিট বা অ্যালেন স্ট্রিটে হাঁটছেন না, বাচ্চাদের ঠান্ডা লেগে যায় বলে বাড়িতে আছেন, তো কাজেই তারাও আমাদেরকে ফোন করতে পারেন। নীলাঞ্জনা ম্যাডাম রয়েছেন, উনি এই বিষয়টা গাইড করে দেবেন আপনাদেরকে। এবার আসি ট্রিটমেন্ট। এই যে ইমপ্যাটিগো নিয়ে আমরা আলোচনা করছিলাম, মুখে স্ক্রিনে যে ছোপ দাগ বা হাতে বা পায়ে বা এরকম জায়গায়, তো তার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কি আছে? অনেকে মনে করেন যে আয়ুর্বেদ একটা এজের পরে সাধারণভাবে ট্রিটমেন্ট করা যায়, কিন্তু ছোটদের কি ট্রিটমেন্ট হয়? কারণ এই বাচ্চাদের ট্রিটমেন্টের ব্যাপারে বাবা মা অনেক বেশি কনসিয়াস থাকেন। কিভাবে করা যায় জানবো, কিন্তু তার আগে আরেকজন ফোনে রয়েছেন। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি আমার জানকু নিয়ে। হ্যাঁ দেবাশিস স্যার। হ্যাঁ বলুন। ভালো আছে? হ্যাঁ ভালো আছে। আপনি কোথা থেকে বলছেন জায়গাটা আমি বুঝতে পারলাম না। আমি হাওড়া থেকে বলছি স্যার। হাওড়া। হ্যাঁ, আচ্ছা। জানকু নিয়ে আমার ব্যথা হয়েছিল, তো এক্সরে করেছিলাম, এক্সরেতে কিছু পাওয়া যায়নি। কোথায় ব্যথা? কোথায়? জানকু নিয়ে, ডান হাতের কনুয়ে। ডান হাতের কনুয়ে, আচ্ছা। হ্যাঁ, তারপরে এক্সরেতে কিছু পাওয়া যায়নি, আর বাবা আমি কোনো ওষুধও খাইনি। হ্যাঁ, কিন্তু ব্যথাটা আছে, যাচ্ছে না, ব্যথা যাচ্ছে না ডান কনুইতে। কতদিন ধরে ব্যথা আছে আপনার? এটা অনেকদিন হয়ে গেল স্যার, 1.5 মাসের উপরে। 1.5 মাসের উপরে। ম্যাডাম কি করা যায়? উনি আচ্ছা, এক্সরে করেছেন, হাড়ে কিছু হয়নি। বেশ, আপনার কনুয়ের ওই জায়গাটা কি ফুলে আছে? না, ফুলে নেই। বেশ, দেখুন, যদি আপনার এক্সরে রিপোর্টে যদি কোনো কিছু ধরা না পড়ে, খুব ভালো যে আপনার হাড়ের কোনো সমস্যা নেই। কিন্তু এছাড়াও আপনার যদি ইউরিক অ্যাসিডের মাত্রা যদি আপনার শরীরে বেশি থাকে বা সিআরপির মাত্রা বেশি থাকে, তাহলেও কিন্তু আপনার কনুইয়ে ব্যথা হতে পারে। তো আপনি যেরকম এক্সরে রিপোর্ট করেছেন, তেমনি আপনাকে 1-2 রক্ত পরীক্ষা একটু করতে হবে। আপনার টেনিস এলবোর সমস্যা হতে পারে। যদি টেনিস এলবোর সমস্যা হয়, তাহলে কিন্তু আপনি ভারী কোনো জিনিস যদি আপনি হাতে আপনি যদি তুলে নেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার হাতে
হাতে ব্যথা হচ্ছে বা ঝিঝি ধরে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু আপনার আসতে পারে। একটু আপনাকে বলবো যে একটু আপনাকে রক্ত পরীক্ষা করাতে হবে। তার জন্য আপনি ইউরিক অ্যাসিড করান, আপনার সিআরপি রিপোর্ট করান, আর এনটিসিসিপি, এই 3টে রক্ত পরীক্ষা আপনি মোটামুটি করলে বোঝা যাবে যে আপনার কি সমস্যা রয়েছে। এইটা আপনি করুন। যেই জায়গায় ব্যথা হচ্ছে সেখানে একটু গরম সেক দেবেন, শুকনো গরম সেক দিন আপনি। সেটা নুন আর বালি দিয়েও দিতে পারেন, বা এমনিতে আপনি কটনের কাপড় ভাঁজ করে সেটা গরম করে সেটা দিয়ে সেক দিন। অনেকটা আপনি আরাম পাবেন। ভারী কোনো জিনিস আপনি তুলবেন না, এক হাতে, ডান হাতে আপনি তুলবেন না। চেষ্টা করবেন যে কাজটা দুবারে করার বা কারোর সাহায্য নিন। আপাতত আপনি এই জিনিসটা একটু করুন। তারপর যদি রিপোর্টটা হয়ে যায়, আপনি যদি মনে করেন যে আপনি আমাদের দেখাতে চান, আপনি যে কোনো চেম্বার আপনার বাড়ির কাছাকাছি যেটা, সেখানে এসে দেখা করতে পারেন। বেশ, আর চেম্বার কবে কোথায় কি রয়েছে আমি আপনাদেরকে বলে দেবো কিছুক্ষণ পর। একটু ওয়েট করুন, প্রোগ্রামের সঙ্গে থাকুন। কবে কোথায় কোন চিকিৎসক থাকছেন, কোন জেলায় কবে কোথায় চেম্বার আমি জানিয়ে দেবো, আর কিছুক্ষণের মধ্যে বলবো। কে আছেন পরের ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি হাটাসুরিয়া থেকে বলছি। কোথা থেকে? বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া থেকে, বলুন বলুন। বলছি এই মাথা যন্ত্রণাটা আমাদের মানে আট কপালি যে ব্যাপারটা, আপনার চ্যানেলে দেখলাম যে দেখতে পাচ্ছি যে আট কপালি যে মানে এটা সেটা হচ্ছে আমাদের তো। হ্যাঁ, মাথায় মাথায় যন্ত্রণা হচ্ছে, মাইগ্রেনের হ্যাঁ, সমস্যা মাথা আছে। ওই আট কপালি। মাইগ্রেনের সমস্যা। আচ্ছা, এখন কি করবেন তাই তো? হ্যাঁ বা প্রশ্ন হচ্ছে আয়ুর্বেদের ট্রিটমেন্ট হবে কিনা, বা এনবিপির কাছে ট্রিটমেন্ট পাবেন কিনা, তাই তো? হ্যাঁ। ওকে, তাহলে ম্যাডামকে বলি প্রবলেমটা, উনি বলুন আপনার সঙ্গে কথা। আচ্ছা আচ্ছা আর ব্যাপার হচ্ছে আমার একটা ছেলে। আচ্ছা, আপনার একটা ছেলে, তারপর? হ্যাঁ, উনি একটু গাড়ির সাথে ধাক্কা লেগেছিল, উনি পড়েছিলেন, তো উনারও সে একই সে আট কপালে যন্ত্রণাটাই রয়েছে। আচ্ছা, মানে আপনার মাথায় আপনার কারোর সঙ্গে ধাক্কা লাগেনি তো এইভাবে? না না, আমার নয়, আমার ছেলেটা, আমারও একটা আট কপালি ওরকম আছে। আচ্ছা, আপনার এমনিতে মাথায় ব্যথা আছে, আর আপনার ছেলে গাড়ির সঙ্গে একটু ধাক্কা লেগেছিল। হ্যাঁ আচ্ছা, এখন তারও মাথায় ব্যথা করছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, দুজনের এক। আপনি কোথা থেকে বলছেন আরেকবার বলুন আমাকে? বাঁকুড়া? আমি বলছি বাঁকুড়া হাট আসলে বরজোড়া থানা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এবার এবার ম্যাডাম বলছেন, এবার ম্যাডামের কথা শুনুন যে দুজনেরই ট্রিটমেন্ট একসঙ্গে করতে হবে। একই প্রবলেম, কি হতে পারে ম্যাডাম এটা? দেখুন, আপনার সমস্যাটা প্রথমে আমি বলবো যে আপনি যেটা বললেন সেটা আধকপালি মানে মাইগ্রেনের সমস্যা আপনার রয়েছে, যে আপনার মাথার একটা অংশে আপনার ব্যথা হচ্ছে। এবার সেটা আপনার তারপর হয়তো ব্যথাটা এতটাই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যে আপনার হয়তো গা গোলানো বা বমি হওয়া, মাথা ঘোরা, এই সমস্যাগুলো আপনার আসতে পারে। তো আপনাকে বলবো যে খুব বেশি রোদে আপনি বেরোবেন না, যদি দরকার না হয় খুব বেশি রোদে আপনি বেরোবেন না, বা খুব জোরালো আলোর দিকে আপনি তাকাবেন না, তাহলে আপনার কষ্টটা বেশি হবে। খুব যেখানে আওয়াজ হচ্ছে সেখানে আপনি যাওয়াটা একটু অ্যাভয়েড করুন, আপনার জন্য সেটা ভালো হবে। আর একটুখানি আপনাকে বলবো যে আপনি একটু অনুলোম বিলোম করবেন, একটু প্রাণায়াম করবেন, আর গরম জলের একটু ভাপ নেবেন। আপনি একটা বাটিতে জল গরম করে সেই জলটার ভাপ নেবেন আপনি। এই জিনিসটা আপনি করুন, আপনি অনেকটা রিলিফ পাবেন। আপনার ছেলের কথা বলবো যে ওর যদি মাথায় চোট লেগে থাকে আর যদি তারপর ব্যথা হচ্ছে, সেটা কিন্তু ওর মাইগ্রেনের সমস্যা নাও হতে পারে। হতে পারে যে তার কোনো ধরনের ইন্টারনাল কোনো হ্যামারেজ হয়েছে, বা এক্সটার্নালি হয়তো ব্যথা পাওয়ার জন্য ওর মাথায় ব্যথা হচ্ছে। তো সেটা আগে কিন্তু ভালোভাবে আপনাকে ডিটেক্ট করতে হবে যে আদৌ ওর মাইগ্রেনের সমস্যা রয়েছে, নাকি ওর যে চোট লেগেছিল সেখান থেকে মাথা ব্যথাটা হচ্ছে। তো আপাতত ওর জন্য আমি বলবো যে ওর যদি একটু অনুলোম বিলোম করতে পারে, ও একটু রিলিফ পাবে তার থেকে। আর বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে, যদি মনে করেন যে আপনি বা আপনার ছেলে চেম্বারে এসে দেখা করবেন, সেটাও আপনারা করতে পারেন। এখন আমি যেটুকু আপনাকে বললাম, আপনি সেটুকু একটু এখন করা শুরু করুন, অনেকটা আপনি রিলিফ পেয়ে যাবেন তার থেকে। আচ্ছা, আপনার জন্য আমি বলে দিই যে আগামী মাসে মানে জানুয়ারিতে 3 তারিখে বাঁকুড়াতে চেম্বার রয়েছে। আপনার জন্য বিশেষ করে বললাম, কারণ যেহেতু আপনাদের দুজনেরই সমস্যা, একই সমস্যা প্রায়, সেটা হচ্ছে জানুয়ারির 3 তারিখে বাঁকুড়াতে চেম্বার রয়েছে। ডক্টর এ হালদার বাঁকুড়া চেম্বার অ্যাটেন্ড করবেন। আপনারা সেখানকার জন্য নাম লেখাতে পারেন। এবার আপনি প্রশ্ন করবেন যে কোন নাম্বারে আমি কি করব নাম লেখাবো, সেটাও ক্লিয়ার করে দিই। এই যে স্ক্রিনের নিচে দেখুন নাম্বার যাচ্ছে 98302, এই যে আমি আঙুল দিয়ে শুরু করছি, এই যে 98302-35527 এবং 98302-35537, এই দুটো নাম্বারে ফোন করে বলবেন যে আমরা বাবা এবং ছেলে দুজনেই দেখাতে চাই। বাঁকুড়াতে 3 তারিখে চেম্বার, 3 তারিখ 3রা জানুয়ারি দেখাবো।
আপনার নাম লিখে কখন আসতে হবে আপনাকে বলে দেবে। আপনি প্রশ্ন করবেন কোথায় আসতে হবে, বাঁকুড়ার কোথায়, সেটাও আপনাকে ফোনে বলে দেওয়া হবে। ঠিক আছে, আমি সবার জন্য একই কথা বলছি, ডেট অনুযায়ী আপনারা ফোন করলেন, কোথায় চেম্বার এবং কখন আসতে হবে সেটা আপনাকে ফোনে জানিয়ে দেওয়া হবে। যখন আপনি নাম লেখাবেন সেটাকে কনফার্ম করে দেওয়া হবে। আসুন পরের ফোন আস্তে আস্তে, ও আচ্ছা আরেকজন রয়েছেন ফোনে, এই ফোনটার পরে আমি আস্তে আস্তে আপনাদেরকে চেম্বারগুলো বলে দিতে থাকবো। আপনারা ফোন করুন। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, আমি দেবলীনা ভট্টাচার্য, কোথা থেকে বলছেন ম্যাডাম? ত্রিপুরা। ত্রিপুরা? হ্যাঁ, ত্রিপুরা, বলুন বলুন দেবলীনা, কি হয়েছে আপনার? অ্যাকচুয়ালি আমার বেবি ডেলিভারি হওয়ার পর থেকে আমার পিঠে প্রচন্ড ব্যথা এবং হাঁটুতে ব্যথা। আমি মানে বেবি থাকার জন্য মানে কোনো কিছু ট্রিটমেন্ট তো করতে পারি না, নিজেই মানে একটু যোগা ব্যায়াম এগুলি করি ঘরে। আচ্ছা, কতদিন হয়েছে বেবি ডেলিভারি? বেবি 18 মান্থ চলছে। 18 মান্থস হয়েছে। তো তারপর থেকে আপনার পিঠে এবং হাঁটুতে ব্যথা বলছেন? হ্যাঁ, পিঠের আচ্ছা। নিচের দিকে আর হাঁটুতে ব্যথা। আর পিঠের নিচের দিকটা এবং হাঁটুতে, ম্যাডাম কেন হচ্ছে এটা? এর ট্রিটমেন্ট কি আছে? দেখুন, আফটার ডেলিভারি না, যখন একজন মা যখন একটা বাচ্চাকে যখন জন্ম দেয় না, তখন তার বডি থেকে অনেক নিউট্রিয়েন্টস পার্ট ওই বাচ্চার মধ্যে কিন্তু চলে আসে। কারণ যখন বেবিটা মায়ের পেটের মধ্যে থাকে তখন মা যা খাচ্ছে তার থেকে কিন্তু বাচ্চাটার পুষ্টি হচ্ছে বা তার গ্রোথ হচ্ছে। তো অনেকটা যে আপনার নিউট্রিয়েন্ট পার্ট সেটা কিন্তু আপনার বেবির মধ্যে চলে আসছে। ফার্স্ট থিং হচ্ছে যে তখন আস্তে আস্তে আপনার বডিতে কিছু ডিটোরিয়েশন দেখা দেয়, বা আপনার বডির মধ্যে যে আপনার ভিটামিনের দরকার বা ক্যালসিয়ামের দরকার সেগুলো অনেকটা লো হয়ে যায়। আর দ্বিতীয়ত আরেকটা যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে যদি আপনার সিজারিয়ান সেকশন হয়ে থাকে তাহলে আপনার হয়তো অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছিল, তারপর একটা মোটামুটি একটা এফেক্ট থাকে। সেটা খুব বেশি যে প্রলং হবে বা সেটা নিয়ে যে খুব বেশি সমস্যা হবে এমন কোনো ব্যাপার নেই। আপনাকে বলবো যে আপনি একটুখানি চেষ্টা করবেন যে একটু গায়ে রোদ লাগানোর। এখন এমনিতে শীতের সময় চলে এসছে, গায়ে রোদ লাগালে খুব ভালো লাগবে। আপনি একটু গায়ে রোদ লাগান, আর একটুখানি আপনার খাওয়া দাওয়ার দিকে আপনি নজর দিন। যদি প্রয়োজন হয় আপনি কোনো ডায়েটিশিয়ানের সাথে আপনি একটু যোগাযোগ করতে পারেন বা কোনো নিউট্রিশনিস্টের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, সেটা আপনার জন্য একটু ভালো হবে। একটু খাবারের দিকে আমি বলবো যে আপনি একটু নজর দিন। আপনার ভিটামিন মিনারেলস এগুলো আপনার খাদ্য তালিকায় প্রত্যেক দিন থাকার প্রয়োজন রয়েছে, সেটা আপনি অবশ্যই করবেন। আর যতটা সম্ভব একটুখানি, একদম 18 মাসের বাচ্চা মানে এখন খুব দুরন্তপনার সময় তার, তো একটুখানি যদি আপনি রেস্ট করতে পারেন ভালো হবে। কাজকর্ম তো থাকবেই, তার পাশাপাশি একটু রেস্ট করবেন। আমার মনে হয় এটা আপনার আস্তে আস্তে আপনার রিকভারি হয়ে যাবে। একদম। আসুন, আচ্ছা আরেকজন রয়েছেন ফোনে, এরপর আমি চেম্বার আপনাদেরকে বলে দেবো। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, আমি মুর্শিদাবাদ থেকে, ধুলিয়ান আমার বাড়ি। আচ্ছা, জানেন, বয়স 57। কি হয়েছে আপনার? আমার ঘাড়ে দু সাইডে ব্যথা করছে, বুঝলেন? হ্যালো, হ্যাঁ বলুন বলুন, শুনছি। ঘাড়ে ব্যথা হচ্ছে, গলা থেকে যে কোমরের শিরদাঁড়াটা আছে না, শিরদাঁড়াটাতে ব্যথা করছে, সব সময় ঠান্ডা হয়ে থাকে। আচ্ছা, পিঠের শিরদাঁড়া সবসময় ঠান্ডা মতো মনে হচ্ছে, তাই তো? মনে হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আর ব্যথা কোথায় বললেন? ঘাড়ে ব্যথা হচ্ছে, ওই ঘাড়ে ব্যথা হচ্ছে। আর তার মানে ওই ঘাড়ের মাথার নিচ থেকে নিচে- ঠান্ডা হয়ে মাথার থাকছে। নিচে- হ্যাঁ, মাথার নিচে যেটা আছে না, গলা, হ্যাঁ, গলাতে ব্যথা করছে। গলা মানে ঘাড়, পেছন দিকটা আর কি? হ্যাঁ, পেছন দিকটা। সামনেটা গলা, পেছনটা ঘাড়? না, হ্যাঁ, সামনেরটা গলা। গলায় তো হচ্ছে না ব্যথা? হ্যাঁ, গলাতে ব্যথা করছে না, ওই শিরদাঁড়াটা পিছন দিয়ে। বুঝতে পারি, একদম একদম পরিষ্কার পরিষ্কার। দাদা আমাদের কাছে পরিষ্কার, ম্যাডাম উত্তর দিচ্ছেন। হ্যাঁ, কেন আচ্ছা, হচ্ছে? আপনি এর কোনো এক্সরে রিপোর্ট কিছু করিয়েছেন বা এমআরআই কিছু করিয়েছেন? হ্যাঁ, সব কিছুই করানো হয়েছে, রিপোর্ট সবই আছে আমার। হ্যাঁ, তো তাতে কোনো সমস্যা কিছু এসছে কি, যে আপনার এক্সরে রিপোর্ট বা এমআরআই রিপোর্টে খারাপ কিছু কোনো সমস্যা এসছে? কোনো সমস্যা বলছে না, কোনো কিছু ধরতে পারছে না, কোনো সমস্যা নেই? রিপোর্টে কিছু ধরতে পারছে না, কিন্তু ব্যথাটা আরাম করছে। রিপোর্টে কিছু আসেনি? দেখুন, যদি এরকম হয়ে থাকে যে আপনি রিপোর্ট করিয়েছেন, রিপোর্টে কোনো সমস্যা আপনার ধরা পড়েনি, রিপোর্ট আপনার ভালো আছে, এটা তো খুব ভালো কথা। কিন্তু তারপরেও আপনার যে ব্যথা হচ্ছে তার একটা তো কারণ হবে।
কোনো না কোনো একটা কারণের জন্য তো আপনার এই ঘাড়ের ব্যথা বা কোমরের ব্যথা হচ্ছে, বা আপনার একটা ঠান্ডা অনুভূতি আপনার মনে হচ্ছে। তো আমি আপনাকে বলবো যে একটুখানি দরকার আছে আপনার রিপোর্টটাকে একটু ভালো করে দেখার। যদি আপনি মনে করেন যে আপনার এই সমস্যাটা খুব বেশি বাড়াবাড়ির দিকে রয়েছে বা আপনাকে কষ্ট দিচ্ছে, বা আপনি এর জন্য আমাদের কাছে চিকিৎসা করতে চাইছেন, তাহলে আপনার যা রিপোর্টস রয়েছে বা প্রেসক্রিপশন রয়েছে সেগুলো নিয়ে এসে একটু আমাদের চেম্বারে যোগাযোগ করবেন। তার আগে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিন, যে চেম্বার আপনার বাড়ির কাছাকাছি আপনি সেখানে এসে দেখা করতে পারেন। আপাতত আপনাকে আমি যেটা বলবো, যেটা করলে আপনি একটু রিলিফ পেতে পারেন, একটু গরম সেক দিন। আপনার একদম ঘাড় থেকে শুরু করে কোমর পর্যন্ত যেখানে ব্যথা আছে গরম সেক দিন। শক্ত বিছানায় আপনি শোবেন, বালিশ ছাড়া ঘুমাতে পারলে সেটা আরও বেশি আপনার জন্য ভালো হবে। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। ধারাম মনিকা কুন্ডু বলছি, পূর্ব বর্ধমান থেকে। বেশ, কি হয়েছে বলুন, প্রবলেমটা বলুন। বলছি পূর্ব বর্ধমান থেকে মনিকা কুন্ডু বলছি। হলো, একবার সামনে থেকে পেছন থেকে আপনার প্রবলেমটা বলুন। আমার প্রবলেম হচ্ছে কোমরে খুব ব্যথা যন্ত্রণা করছে, মানে সকালে উঠতে পারছি না। কোমরে কতদিন ধরে হচ্ছে এটা? হচ্ছে বছর 2 হবে। বছর 2 কোমরে ব্যথা। কোনো জায়গায় দেখিয়েছেন বা কোমরের এক্সরে হয়েছে? কোমরে এক্সরে করাতে বলেছিল, এমআরআই বলেছিল, এমআরআই করা হয়নি। ওষুধ খাচ্ছিলাম, ওষুধ খেতে খেতে কমছে না বলে ওষুধ বন্ধ করে দিয়েছি। আচ্ছা, তাই এবার এনবিপিতে দেখাবেন। হ্যাঁ, এনবিপি ইউনানিতে দেখাবেন, মানে এই প্রোগ্রাম যারা করছেন তাদের ওখানে দেখাবেন তো? হ্যাঁ। আচ্ছা, ওনারা যা বলবেন সেটাও তো আপনি করবেন না তাহলে? সেটাই। কোথায়? হ্যাঁ, কোথায় বসে? সে তো ঠিক আছে, কোথায় বসে আপনি হেল্পলাইন নাম্বার থেকে সেটা আপনি শুনে নেবেন। কিন্তু আমরাও যদি এক্সরে বা এমআরআই করতে বলি, সেটাও যদি আপনি না করান, তাহলে তো আলটিমেটলি ধরা যাবে না আপনার সমস্যাটা কোথায়। বা আপনি হয়তো ওষুধ একবার খেয়ে আপনি বললেন আমার তো সারলো না, আমি ছেড়ে দিলাম, ওরকম করলে কিন্তু হবে না। কারণ প্রথমত আপনার একটা এক্সরে রিপোর্ট করার খুবই দরকার রয়েছে। আমি বলবো এমআরআই করার কোনো দরকার নেই। আপনার যদি কোমরে ব্যথা রয়েছে, আপনি কোমরের একটা সামান্য একটা এক্সরে রিপোর্ট করিয়ে নিন। রিপোর্টটা নিয়ে আপনি আমাদের চেম্বারে দেখা করুন, তাহলে সেটা আপনার জন্য সুবিধা হবে। তাহলে একটা স্টেপ আমরা এগিয়ে থাকতে পারবো। তো একটু রিপোর্টটা যদি করতে পারেন, রিপোর্টটা করিয়ে নিন। আর আপনাকেও বলবো যে আপনি শক্ত বিছানায় আপনি ঘুমাবেন। নরম বিছানা আপনাকে আরও বেশি কষ্ট দেবে। শক্ত বিছানায় ঘুমান, গরম জলে চান করবেন, আর একটু গায়ে রোদ লাগাবেন। কোমর ঝুঁকে আপনি কোনো কাজ করবেন না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বা বেশি সিঁড়ি ওঠানামা করা, এগুলো একটু আপনাকে এখন এড়িয়ে চলতে হবে। ব্যাস, এবার আসুন চেম্বার আপনাদেরকে বলে দিই। আপনারা মনোযোগ সহকারে চেম্বার ডেটগুলো একটু মাথায় রাখুন, অথবা এই এপিসোডটা দেখবেন। 27 তারিখ, 27/12 মানে কালকে দিন আর পরশু দিন বাদ দিয়ে তার পরের দিন 27 তারিখ হচ্ছে খড়গপুর চেম্বার রয়েছে, ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা থাকবেন। 27 তারিখে আরেকটা চেম্বার হচ্ছে শিলিগুড়িতে, যেখানে ডক্টর এস ঘোষাল থাকবেন। 27 তারিখে চেম্বার হচ্ছে বহরমপুরে, যেখানে ডক্টর এ হালদার থাকবেন। আর 28 তারিখে চেম্বার হচ্ছে জামশেদপুরে, যেখানে এন ভট্টাচার্যা যিনি প্রোগ্রাম করছেন তিনিই যাবেন জামশেদপুরে। 28 তারিখে আরেকটা চেম্বার রয়েছে হচ্ছে গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল থাকবেন, এ হালদার থাকবেন হচ্ছে কৃষ্ণনগরে 28 তারিখে। 30 তারিখ চেম্বার হচ্ছে হেরিয়ার চেম্বারে ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন চেম্বারে। আচ্ছা, 2 তারিখে এবার চলে আসি, তারপর হচ্ছে হ্যাপি নিউ ইয়ার আপনাদের জন্য। 1 তারিখে কিছু চেম্বার নেই। 2 তারিখে হচ্ছে আরামবাগে চেম্বার হচ্ছে ডক্টর এ হালদার থাকবেন, আর থাকবেন হচ্ছে ক্যানিংয়ের চেম্বারে 2 তারিখে। 3 তারিখ আসানসোলে চেম্বার রয়েছে, আসানসোলের চেম্বারে ডক্টর বি শর্মা থাকবেন। বর্ধমানে চেম্বার রয়েছে 3 তারিখে, ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্যা থাকবেন। এ হালদার থাকবেন হচ্ছে বাঁকুড়ার একজন ফোন করেছিলেন, আগেই বলে দিয়েছিলাম। 3 তারিখে মালদাও চেম্বার রয়েছে, মালদাতে ডক্টর এস ঘোষাল থাকবেন। এস ভাদুড়ি থাকবেন হচ্ছে দুর্গাপুরে 3 তারিখে। 3 তারিখে কাকদ্বীপ চেম্বার রয়েছে, এস খান থাকবেন। এ হালদার থাকবেন হচ্ছে পুরুলিয়ার চেম্বারে 4 তারিখে কোচবিহার চেম্বার রয়েছে, এস খান থাকবেন। এস ভাদুড়ি থাকবেন হচ্ছে বোলপুরে চেম্বার হচ্ছে 4 তারিখে। 5 তারিখে চেম্বার হচ্ছে ঝাড়গ্রামে, ডক্টর এ হালদার থাকবেন। এস ভাদুড়ি থাকবেন হচ্ছে বনগাঁর চেম্বারে 8 তারিখে। 11 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে গুয়াহাটিতে চেম্বার ডক্টর এস ঘোষাল থাকবেন। এস ঘোষাল থাকবেন ডিব্রুগড়েও 12 তারিখে, অর্থাৎ 12 তারিখে নেক্সট চেম্বার হচ্ছে হলদিয়ার চেম্বারে থাকবেন হচ্ছে এ হালদার। এস ঘোষাল থাকবেন হচ্ছে রায়গঞ্জের চেম্বারে 16 তারিখে। 17 তারিখে চেম্বার হচ্ছে আগরতলাতে এবার স্যার যাচ্ছেন, ডক্টর বি শর্মা থাকবেন। শিলচর আসামে 18 তারিখ চেম্বার রয়েছে, 18 তারিখেও ডক্টর বি শর্মা থাকবেন। বি শর্মা আলিপুরদুয়ারে থাকছেন।
25 তারিখে 25শে জানুয়ারি, অর্থাৎ জানুয়ারির একদম লাস্ট চেম্বার। এছাড়াও কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, মধ্যমগ্রাম, এই সমস্ত জায়গায় চেম্বার রয়েছে। ও আরেকটা জায়গা মিস করে গেলাম, সেটা হচ্ছে 15 তারিখে, অর্থাৎ সামনের মাসের 15 তারিখে চেম্বার রয়েছে মেচেদাতে। সেখানেও কিন্তু ডক্টর বি শর্মা থাকবেন মেচেদার চেম্বারে। এই হচ্ছে মোটামুটি চেম্বার শিডিউল। আর বাদবাকি যেটা রইল সেটা হচ্ছে আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার। হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনি জায়গার নাম বললে আপনার কাছে নিকটবর্তী যে চেম্বার আপনাকে হেল্প করে দেবেন ওনারা সবসময় আপনাদের পাশে রয়েছেন। আজকে এখানে শেষ করি। সবার খুব ভালো কাটুক। কালকে মেরি ক্রিসমাস। কালকের দিনটি খুব ভালোভাবে কাটান। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ভট্টাচার্যকে। নমস্কার সবাইকে।